ভয়ডরহীন ক্রিকেট কাকে বলে সেটাই যেন খাতা কলমে শেখাচ্ছিলেন আরব আমিরাতের দুই ওপেনার জুহাইব আর ওয়াসিম। শরীফুলকে দেখে শুনে খেলে সাকিব রানাদের বারবার উড়িয়ে মারছিলেন বাউন্ডারি লাইনের পেছনে, তবে বাদ সাধলেন বিশাল। রাহুল চোপড়ার উইকেট তুলে আরেকটা চান্স ক্রিয়েট করে বোঝাচ্ছিলেন কেন এই লেগিকে দরকার এতটা। দিনের শুরুতে ব্যাট হাতে অনেকটা আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন তানজিদ তামিম, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন লিটন দাস। ব্যাট ম্যাচের তার কাটা ভেঙে বেরিয়ে এসেছিলেন টাইগার টি-20 ক্যাপ্টেনও। বেশি মারমুখী হওয়া জুনিয়র তামিম আউটও হলেন আগেই, যে সগিরকে পাত্তাই দিচ্ছিলেন না তার বলে ক্যাচ তুলে ফিরলেন। সগির পেলেন তার ক্যারিয়ারের পয়লা টি-20 উইকেট। তার আগেই অবশ্য 3 ছক্কা আর 8 চার মেরে ফেলেছেন জুনিয়র তামিম। টাইগার ওপেনার পৌঁছে যান 59 রানে। আফসোস করার উপায় নেই কোনো। পার্টনারকে হারিয়ে লিটনও অবশ্য দমে যাননি। ক্যাপ্টেন জুটি গড়েছেন এক্স ক্যাপ্টেন শান্তর সাথে। আগের ম্যাচটায়ও যে রান খরায় ছিটকে গেছিলেন একাদশ থেকে, জামাদুল্লাহর বলে ক্যাচ তুলে ফেরার আগে 32 বলে করেছেন 40, অনেকটা টিপিক্যাল লিটনীয় ইনিংস। তাতেই ভাঙে শান্ত লিটনের 35 রানের পার্টনারশিপ। ব্যাটে বল আসছিল, শান্ত এবারে হয়তো করে দেখাবেন দারুণ কিছু, এমনটা ভাবতে ভাবতেই তার ব্যাটে বলে মিসকমিউনিকেশন। এ যাত্রায় 27 রানে কাটা, তবে সেটা করেছেন মাত্র 19 বলে, এটাই বা কম কিসে। তাওহিদ হৃদয় করেছেন সেটাই যা তার কাছে চাওয়া হয়। 24 বলে 45, স্ট্রাইক রেট 190, তার সাথে জাকের আলীর ক্যামিও। 300 স্ট্রাইক রেটে 6 বলে তার 18 রানের ছোটখাটো ঝড়ে 206 রানের টার্গেট দেয় বাংলাদেশ। রানটা আরব আমিরাতের মতো নবীর দলের জন্য আনচেইজেবল কি? দুই ওপেনার প্রশ্নের উত্তর দিলেন কখনোই না। ওয়াসিম জুহাইব মিলে প্রথম দুটিতেই করলেন 107, তাতেই টাইগার ফ্যানদের কপালে ভাঁজ। শরীফুল রিশাদের রান চেকের পরেও 42 বলে কম সাবার হবার জোগাড়। 5 ছক্কার সাথে 9 বাউন্ডারি। ওকে শরীফুল ফেরানোর আগে বেশি দেরি হয়ে যায়নি তো? আমিরাতের দরকার ছিল কেবল একটা ফিনিশিং টাচ, সেই কাজটাই করলেন হায়দার আলী। 6 বলে করলেন 15, শেষ ওভারে লাগতো 12। আগের ওভারগুলো প্রায় 15 করে রান খরচ করা তানজিম সাকিব সেটা ডিফেন্ড করতে পারলেন না। ফলাফল ম্যাচটাও খোয়ালো বাংলাদেশ। একই দলে সাকিব আল হাসান আর মেহেদী মিরাজ, দেশ সেরা দুই অলরাউন্ডার একসঙ্গে মাঠে নামবেন পিএসএল এ। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলার জন্য মিরাজ বিসিবি থেকে এনওসি পেয়েছেন। নাইয়ান বিন জোসেফের রিপোর্ট। মিরপুরের হোম অফ ক্রিকেটের ড্রেসিং রুম থেকে মেহেদী হাসান মিরাজ নতুন একটা মিশনে। মেহেদী হাসান মিরাজ এবারের ইউএর বিপক্ষে যে সিরিজ কিংবা পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজটা সেই দলে জায়গা পাননি, তারপরও নতুন মিশনে পাকিস্তানেই যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। কি কারণে? একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই শুনে। ঠিক এই মুহূর্তে একটা এনওসির আবেদন বিসিবিতে জমা দিয়ে মেহেদী হাসান মিরাজ ইনডোর মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছেন। আপনাদের একটু দেখাতে চাই মেহেদী হাসান মিরাজের হাতে এই মুহূর্তে সাদা বল, এবং সেই সাদা বলটাই আসলে প্র্যাকটিস করতে করতে বা হাতে নিয়ে খেলতে খেলতে তিনি আসলে ইনডোরের দিকে যাচ্ছেন। যেটা বলছিলাম, পিএসএল এ সাকিব আল হাসানের দলে খেলার জন্যই লাহোর কালান্দার্সের হয়ে মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি নিচ্ছেন। গুরুত্বপূর্ণ প্লে অফের ম্যাচে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে প্রস্তাব দিয়েছে খেলার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনি পাকিস্তানের পথে রওনা হবেন। দুই অলরাউন্ডার, দেশের সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ একই দলের হয়ে পিএসএল এ খেলবেন। প্রতিদিনের মতো মেহেদী হাসান মিরাজ আজও ইনডোরে প্র্যাকটিসে এসেছেন। সবাই যখন লাল বলে প্রস্তুতি নিচ্ছেন, তখন একটু আলাদা করে পিএসএল এর জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ আসলে কেন পিএসএল এর লাহোর কালান্দার্সে এই মুহূর্তে খেলতে যাচ্ছেন প্লে অফের ম্যাচে? কারণটা একটাই, সিকান্দার রাজা যিনি কিনা আসলে লাহোর কালান্দার্সে খেলছেন, সেই অলরাউন্ডার, তিনি আসলে তার ন্যাশনাল ডিউটির কারণে ইংল্যান্ডে 4 দিনের একটা টেস্ট ম্যাচ আছে, সেই টেস্ট ম্যাচ খেলার জন্য আসলে তিনি চলে যাবেন। সেই জায়গাটায় আসলে লাহোর কালান্দার্স মেহেদী হাসান মিরাজকে ডেকেছে। মেহেদী হাসান মিরাজ তার নিজের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলতে যাচ্ছেন। এর আগে তিনি সিপিএল এর ডাক পেয়েছিলেন, দলের সঙ্গে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ কিন্তু খেলতে পারেননি। মিরাজের জন্য কিন্তু এটা অভিষেক হতে যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে, যদি তিনি আসলে ম্যাচ খেলেন। যখন তিনি আসলে পাকিস্তানে যাচ্ছেন, ঠিক সেই সময়টায় বাংলাদেশ দল হয়তো বা সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাচ্ছে, যে দলটাই মেহেদী হাসান মিরাজের আসলে জায়গা হয়নি। নির্বাচকরা তার উপর আস্থা রাখতে পারেননি, স্কোয়াডে রাখেননি। মিরাজ আসলে হয়তোবা একটা চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাচ্ছেন। সেখানে যদি ভালো পারফর্ম করতে পারেন, নির্বাচকদের চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ থাকছে যে তিনি টি-20তে আসলে কতটা ভালো খেলেন। অলরাউন্ডার হিসেবে ব্যাটে অথবা বলে যে কোনো সময় যে কোনো দলকেই আসলে কিন্তু তিনি ভালো একটা সার্ভিস দিতে পারেন, যেটা সবশেষ বিপিএল এ মেহেদী হাসান মিরাজ করেছিলেন। 355 রান করেছিলেন 14টা ম্যাচে খুলনার হয়ে এবং 13টা উইকেট নিয়েছিলেন, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তারপরও আসলে তাকে এবারের টি-20 স্কোয়াডে রাখা হয়নি। মিরাজের জন্য নিঃসন্দেহে এই পিএসএল এ ডাক পাওয়াটা একটা বার্তা।
সেই বার্তাটাকে আরো জোরালো করতে পারেন মিরাজ নিজেই যদি ভালো পারফর্ম করতে পারেন। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দেশসেরা দুই অলরাউন্ডারের ম্যাচ দেখার জন্য নিঃসন্দেহে তাদের ভক্তরা অপেক্ষায় থাকবেন। নাহিয়ান মিন জসিম, ৭১। মেহেদী হাসান মিরাজকে ন্যাশনাল টিম তাদের টি-20 মিশনের জন্য ভাবে না, কিন্তু সুদূর পাকিস্তানের সুপার লিগে দেখে শুনে তাকেই বেছে নেয় লাহোর কালান্দার্স। মিরাজ টি-20 ম্যাটেরিয়াল নন এমন আভাস প্রধান নির্বাচকের কথা, কিন্তু প্রশ্ন হলো নিজেকে স্ট্যাবলিশ করার সুযোগই তিনি পেয়েছেন কতটা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্টিল আমাদের টি-20 প্ল্যানিং এ একটু ব্যাকফুটে আছেন। He is not included here. He has enough knowledge about T20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে। তোমার সাথে করবো না ঘর, দেবো না তালাকো। টি-20 ইস্যুতে মেহেদী হাসান মিরাজের সাথে বিসিবি বা নির্বাচকদের বোঝাপড়া যেন এমনই, যখন মন চায় খেলাবেন, এক দুইটা ম্যাচ পর ধারাবাহিক এই সিনিয়র ক্রিকেটারকে তারপরেই ছেটে ফেলা। চলতি আরব আমিরাত এবং সামনের পাকিস্তান সফরের দলে মিরাজের ঠাঁই না হওয়া আর পিএসএল এর ডাক পাওয়া সেই প্রসঙ্গই সামনে আনছে নতুন করে। 2017-তে শুরু হওয়া টি-20 ক্যারিয়ারে মিরাজের নামটা টাইগার টি-20 দলের সাথে যুক্ত হয়েছে 29 ম্যাচে। তার মধ্যে গেল 8 বছরে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র 24 ইনিংসে। এর মধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে ন্যাশনাল টি-20 টিমে মিরাজ চলে না। এখানেই শেষ না, 20 ওভারি ফরম্যাটে ক্যারিয়ার গ্যাপের সাথে যুক্ত হয়েছে তার ব্যাটিং পজিশন নিয়ে কাটাছেঁড়া। গোটা দলই বহুবার গবেষণার গিনিপিগ বনে গেছেন, তবে মেহেদী মিরাজকে ম্যানেজমেন্টের টেস্ট টিউবে ঢুকতে হয়েছে সম্ভবত সবচেয়ে বেশি। এই পরিসংখ্যান দেখে ব্যাপারটা আজ করা যায়। মিরাজের সাথে গেল 8 বছরে খেলা হয়েছে কি ডেভিল গেম। 24টা ইনিংস তিনি ব্যাট করেছেন মোট 8টা পজিশনে। একটা নির্দিষ্ট জায়গায় সর্বোচ্চ 4 বার ব্যাট করতে পেরেছেন, ওপেনিং এ স্ট্রাইক এন্ড আর 8-এ। এর মধ্যে আবার ফিনিশিং রোলের ওই 4 ইনিংসে তার স্ট্রাইক রেট 150 প্লাস, বাংলাদেশের প্রেক্ষিতে যেটা নিঃসন্দেহে ভালো। তার সাথে ফুল টাইম বোলিং করার ক্যালিবার তো আছেই। দলের প্রয়োজন বুঝে প্রায় সব জায়গায় হাসি মুখে ব্যাট করে গেছেন। নিজেকে মানিয়ে নেয়ার সুযোগ সেভাবে না মিললেও এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ইম্প্যাক্ট ক্রিকেটার তিনি। আরব আমিরাত আর পাকিস্তান সফরেও হতে পারতেন মিডল অর্ডারে, মাঝের ওভারগুলোই ভরসার জায়গা। তেমন একটা জায়গাতেই লাহোর কালান্দার্সে ব্যাট করতেন সিকান্দার রাজা। টাইগার অলরাউন্ডার, আবার পিএসএল এর বাকি সিজনের জন্য অ্যাভেলেবেলও, তাই ওকে খেলাতে ঢাকা থেকে পাকিস্তান উড়িয়ে নিচ্ছে শাহিন শাহ আফ্রিদির দল। অন্যদিকে প্রায় 5 ওপেনার নিয়ে সাজানো দলের ওই মিডল অর্ডারই রয়ে গেছে বড় ফাঁক, যেখানে কেউ পারফর্ম করে এবার থিতু হতে পারবেন এমন আশা করছে টিম ম্যানেজমেন্ট। সেই আশা হয়তো মিরাজ নিজেও করেন, যাকে ভাবা হতো টাইগারদের ভবিষ্যৎ সাকিব আল হাসান। ভয়ডরহীন ক্রিকেট কাকে বলে সেটাই যেন খাতা কলমে শেখাচ্ছিলেন আরব আমিরাতের দুই ওপেনার জুহাইব আর ওয়াসিফ। শরীফুলকে দেখে শুনে খেলে সাকিব রানাদের বারবার উড়িয়ে মারছিলেন বাউন্ডারি লাইনের পেছনে, তবে বাদ সাধলেন 2 সাত। রাহুল চোপড়ার উইকেট তুলে আরেকটা চান্স ক্রিয়েট করে বোঝাচ্ছিলেন কেন এই লেগিকে দরকার এতটা।